বিকালবেলা ফ্যাক্টরিতে নিজের কেবিনে বসে ল্যাপটপে কিছু ফাইল চেক করছিল রায়হান। সেই সময় ওর ফোনে একটা ভিডিও মেসেজ আসে। রায়হান ফোনটা হাতে নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতেই ওর চোখের সামনে এই বিষয়টা ক্লিয়ার হয় যে কে সত্যি বলছে আর কে মিথ্যা। রায়হান দ্রুতই নিজের কেবিন থেকে বের হয় রাজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে বসে গল্প করছে মিতু আর সুমন। সে সময় কলিং বেল বেজে উঠলে মিতু অবাক স্বরে বলল, এই অসময়ে আবার কে বাসায় আসলো? তুমি তো বলেছিলে তোমার স্বামী ফ্যাক্টরিতে গিয়েছে, আজ নাকি তার অনেক কাজের চাপ, তাই বাসায় আসতেও লেট হবে। তাহলে এখন কি আসলো? এই জন্য আমি এত রিস্ক নিয়ে বাসায় আসতে চাই না। তীরে এসে দড়িটা ডুবে গেলে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আরে এত ভয় পাচ্ছ কেন তুমি সুমন? মনে হয় লন্ড্রিওয়ালা বা দুধওয়ালা এসেছেন। তাই যেন হয়। যাও দরজাটা খুলে দেখো কে এসেছে, আর জলদি তাকে বিদায় করো। আমি বাসা থেকে বের হতে পারলে বাঁচি। তুমি আপাতত ডাইনিং রুমে গিয়ে লুকিয়ে থাকো, আমি না ডাকা পর্যন্ত বাহিরে এসো না ভুলেও। আচ্ছা। এই বলে সুমন দ্রুত পায়ে ডাইনিং রুমে চলে যায়। মিতু দরজা খুলতেই দেখে রায়হান রাগী মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানকে এই সময় আসতে দেখে মিতু এটা ভেবে ঘাবড়ে যায়। ভিতরে এখন সুমনও আছে, সুমনকে যদি রায়হান ভুলক্রমেও দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। রায়হান ধমকের স্বরে বলল, কত সময় ধরে কলিং বেল বাজাচ্ছি, দরজা খোলার নামই নেই তোমার? কোন রাজকার্য উদ্ধার করতে ব্যস্ত ছিলে? হ্যাঁ? রায়হানের ধমকের স্বরে বলা কথাগুলো শুনে মিতু কিছুটা কেঁপে উঠল। মিতু কি বলবে বুঝে উঠতে না পেরে কাপা স্বরে বলল, গোসল করছিলাম, তাই খুলতে দেরি হলো। রায়হান তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে মিতুকে একবার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল। সকালে তোমায় যে পোশাক পরিহিত অবস্থায় দেখে বাইরে গিয়েছিলাম, এখনও সে পোশাকে পরে আছো, আর মাথার চুলও দেখছি খুব সুন্দর করে বেঁধে রেখেছ, ভিজা নয়। তাই তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি গোসল করেছ। কি করছিলে সত্যি সত্যিই বলো। রায়হানের কথা শুনে মিতু এবার আরও ঘাবড়ে যায়। রায়হান মিতুর উত্তরের অপেক্ষা না করে মিতুর পাশ কাটিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমের টি টেবিলের উপর একটা ফোনও রাখা। রায়হান ফোনটা হাতে নিয়ে মিতুর দিকে তাকিয়ে বলল, বাসায় কে এসেছিল? মিতু তাড়াহুড়োর বসে ড্রয়িং রুমটা পরিষ্কার করতে পারেনি দেখে বলল, আমার একজন বান্ধবী এসেছিল, তুমি আসার একটু আগেই চলে গিয়েছে। ওর সাথে বসেই চা নাস্তা করছিলাম, তারপর গোসল করতে চেয়ে ওয়াশরুমে যেতে নিয়েছিলাম, তখনই তুমি এসে পড়লে। রায়হান ওর হাতে থাকা ফোনটার সাইড বাটনে ক্লিক করতেই একজন অপরিচিত ছেলের ছবি ভেসে উঠতে দেখে। রায়হান শান্ত স্বরে প্রশ্ন করল, বান্ধবী এসেছিল নাকি কোনো বন্ধু? মিতু রায়হানের হাতে সুমনের ফোনটি দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়। মিতু মনে মনে ভাবে, একই চক্করে ফেসে গেলাম আমি। মিতু তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে নিয়ে বলল, ওহো, এই মেয়েটাও না এত মন ভোলা হলে চলে, নিজের ফোনটাও ফেলে রেখে গিয়েছে। আর ফোনের লক স্ক্রিনে যে ছেলেটার ছবি দেখছো ওটা ওর হাজবেন্ডের ছবি। রায়হান ফোনটা টি টেবিলের উপর রেখে সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, তোমার বান্ধবীর বাসার নাম্বারে কল করো, আর বলো এক্ষুনি এসে যেন ফোনটা নিয়ে যায়। রায়হানকে সোফায় বসতে দেখে মিতু বলল, ওর বাসায় তো একটাই ফোন ছিল, আমি বরং ওর হাজবেন্ডকেই কল করছি আর ফোনটা নিয়ে যেতে বলছি। ওর হাজবেন্ড আমাদের বাসা থেকে একটু সামনেই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। তুমি বরং রুমে যাও আর ফ্রেশ হয়ে এসো, ততক্ষণে উনিও চলে আসবে। পরে ফ্রেশ হব, এখন তুমি ওনার হাজব্যান্ডকে কল করো, তারপর লাউড স্পিকারটা অন করো। মিতু বিপাকে আটকা পড়ে গিয়েছে তা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। মিতুকে চিন্তিত মুখশ্রী নিয়ে থাকতে দেখে রায়হান বলল, কি হলো, কি ভাবছ? কল করো। মিতু আর কোনো উপায় না পেয়ে বলল, তুমি আমাকে এভাবে একের পর এক প্রশ্ন করছো কেন রায়হান? তোমার এই কার্যক্রম দেখে মনে হচ্ছে তুমি আমাকে রিমান্ডে নিয়েছো আর আমার মুখ থেকে সব সত্য কথা বের করতে চাইছো। যদি তাই ভাবো তবে তাই করছি। মানেটা কি? মানেটা খুবই সহজ। তুমি আমাকে দিনের পর দিন যেভাবে অতি নিখুঁত অভিনয়ের সাথে মিথ্যা কথা বলে এসেছ, তাতে তোমাকে আবারও বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আর আজ একের পর এক আমাকে যা যা বললে, তা যদি আমাকে বিশ্বাস করাতে চাও তাহলে তোমার বান্ধবীর হাজব্যান্ডকে কল করো, আর আমার সামনে কথা বলো লাউড স্পিকার রেখে, তারপর তাকে বাসে আসতে বলো। মিতু অবাক স্বরে বলল, আমি কি মিথ্যে কথা বলেছি তোমায়, আর কিসেরই বা অভিনয় করেছি? সেটা তো একটু পরে জানতে পারবে, আগেই বিষয়টা তো সমাধান করো। মিতু কি করবে বুঝে উঠতে পারছে না। রায়হান মিতুর চেহারায় ঘাবড়ে যাওয়া ভাব ফুটে থাকতে দেখে এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারে মিতু এত সময় যাবৎ রায়হানকে যা যা বলেছিল সেই সব কথাগুলো ছিল ওর মিথ্যে বানানো কথা। পরক্ষণেই রায়হান সশব্দে হেসে ওঠে। রায়হানকে হাসতে দেখে মিতু অবাক দৃষ্টি নিয়ে রায়হানের দিকে তাকায়। কিছু সময় পর রায়হান হাসি থামিয়ে বলল, বাংলা একটা প্রবাদ আছে,
চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। এই প্রবাদটির অর্থ বোঝো? তুমি দীর্ঘ কয়েক মাস যাবৎ আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে এসেছিলে, আর আজ একদিনই তোমার সব ছলছাতুরি আমার সামনে প্রকাশ হলো। আমি কোনো ছলছাতুরি করিনি। কি বলছো তুমি রায়হান? নিশ্চয়ই তোমার ওই চরিত্রহীন মিতুকে পুরো কথা শেষ করতে না দিয়েই রায়হান সোফা ছেড়ে উঠে মিতুর কাছে এসে ওর গালে সজোরে একটা থাপ্পড় দেয়। মিতু তাল সামলাতে না পেরে ছিটকে মেঝেতে পড়ে যায়। রায়হান মিতুর কাছে এসে ওর মাথার পেছনের অংশের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে রাগী স্বরে বলল, খবরদার, তোর নোংরা মুখ দিয়ে যদি আরেকবার আমার ফেরেশতার মতো নিষ্পাপ ভাইকে চরিত্রহীন বলেছিস, তাহলে তোরই মুখ আমি এমনভাবে ভেঙে ফেলব যে জীবন আর কখনো এই মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারবি না। মিতু ব্যথায় গুঙিয়ে উঠতেই রায়হান মিতুর চুলগুলো ছেড়ে দিয়ে আবারও উঠে দাঁড়াতেই পেছন থেকে সুমন একটা ফুলদানি দিয়ে সজোরে রায়হানের মাথার পেছনে আঘাত করে। সুমনের হঠাৎ এমন আক্রমণের কারণে রায়হান যন্ত্রণায় আর্তনাদ করে সেখানে লুটিয়ে পড়ে। মিতু সুমনের পাশে এসে দাঁড়িয়ে রায়হানের দিকে লক্ষ্য করতে দেখে রায়হানের মাথায় আঘাতপ্রাপ্ত জায়গা থেকে অনেক রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। মিতু ভীত স্বরে সুমনকে বলল, ও ও ও মোড়ে টোরে যাবে না তো সুমন? তখন তো আমাদের ফাঁসি হবে। আরে মরবে না, মরবে না, এ সামান্য আঘাতে কেউ মরে না। এই সময় যদি আমি ওকে আহত না করতাম, তাহলে ও তো তোমার আর আমার সব পরিকল্পনা ধরে ফেলে আমাদের পুলিশের হাতে তুলে দিত। ওর মাথা থেকে যে অনেক রক্ত পড়ছে, এখন কি করবে? আপাতত রুম থেকে ফার্স্ট এডের বক্স এনে ওর ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করতে হবে। মিতু দ্রুত রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। অতঃপর সুমন আর মিতু বেশ কিছু সময় ধরে চেষ্টা করার পর রায়হানের ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়। খুব জোরে আঘাত না করায় ক্ষতটা ততটা গভীর হয়নি দেখে মিতু স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটা মোটা কাপড় দিয়ে রায়হানের ক্ষতস্থানটি বেঁধে দেয় সুমন। এরপর রায়হানকে ধরে ওর হাত পা খুব ভালোভাবে বেঁধে ফেলে মিতু আর সুমন। ড্রয়িং রুমের মাঝ বরাবর চেয়ারের সাথে সেন্সলেস অবস্থায় বাধা রয়েছে রায়হান। ওর সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে সুমন। সুমনের পাশে বসে আছে মিতু। মিতু বিরক্তির স্বরে সুমনকে বলল, এর তো এখনো পর্যন্ত সেন্সই ফিরছে না সুমন। আর কত সময় এভাবে বসে বসে এর সেন্স ফেরার অপেক্ষা করবে তুমি? সুমন বাঁকে হেসে বলল, এত অধৈর্য হলে কি চলে জানামান? আচ্ছা, তুমি যখন এতটাই অধৈর্য হয়ে পড়েছ, তাহলে একটা কাজ করো। মিতু সুমনের দিকে তাকিয়ে বলল, কি কাজ? ডাইনিং রুম থেকে 1 গ্লাস পানি নিয়ে এসো। মিতু অবাক স্বরে বলল, পানি? পানি দিয়ে কি কাজ তোমার? আহা, প্রশ্ন না করে যা করতে বললাম চুপচাপ তা করো তো। মিতু তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আবারও ড্রয়িং রুমে প্রবেশ করে সুমনের সামনে এসে দাঁড়ায়। সুমন শান্ত স্বরে বলল, এবারে গ্লাসে থাকা পানিগুলো তোমার প্রাণপ্রিয় স্বামীর মুখের উপর ছুঁড়ে মারো, তাহলে দেখবে এর সেন্স ফিরে আসবে। ওহ, শাট আপ সুমন। এই বুড়ো ভাম মোটেও আমার প্রাণপ্রিয় নয়। একে তো আমি স্বামী হিসেবেও কখনো মেনে নেইনি। এতগুলো দিন ধরে শুধু অভিনয় করে গিয়েছি আমাদের স্বার্থ হাসিলের জন্য। এই বলে মিতু রায়হানের কাছে গিয়ে দাঁড়িয়ে গ্লাসটি রায়হানের মাথার উপর ধরে গ্লাসে থাকা পানিগুলো ঢেলে দিতে শুরু করে। মাথা বেয়ে পানি রায়হানের সর্বশরীরে পড়তে থাকে। এর ফলে রায়হানের সেন্সও ফিরে আসে। রায়হানকে চোখ মেলতে দেখে সুমন বলল, মেলেছে চোখ। মিতু রায়হানের পাশ থেকে সরে সুমনের পাশে এসে বসে। রায়হান চোখ মেলে তাকাতেই দেখে ওর সামনে সুমন পায়ের উপর পা তুলে বসে আছে, আর ওর পাশে বসে মিতু। হাজার হলেও মিতু রায়হানের স্ত্রী। নিজের স্ত্রীকে পরপুরুষের এত কাছাকাছি বসে এই ধরনের কাজ করতে দেখে রায়হানের রাগে ঘৃণায় সর্বশরীর রিরি করে ওঠে। রায়হান রাগ ও ঘৃণা মিশ্রিত স্বরে মিতুকে বলল, কবে থেকে চলছে তোমার এই নষ্টামের রাসলীলা মিতু? রায়হানের প্রশ্নে মিতু আর সুমন একে অপরের দিকে এক পলক দেখে সশব্দে হেসে ওঠে। পরক্ষণে মিতু হাসি থামিয়ে সুমনের পাশ থেকে উঠে রায়হানের সামনে এসে ওর দিকে একটু ঝুঁকে দাঁড়িয়ে বলল, তোমার সাথে সম্পর্কে জড়ানোর, তোমাকে বিয়ে করার অনেক আগে থেকেই সুমনের সাথে আমার সম্পর্ক ছিল। স্বামী। রায়হান ঘৃণায় মিতুর থেকে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দূরে সরে দাঁড়ো আমার থেকে। তোমার মতো বেইমান বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করে আমি আমার ফেরেশতার মতো নিষ্পাপ ছোট ভাইয়ের সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। আমার ফ্যাক্টরি থেকে ওকে বের করে দিয়েছি, ওর একটা কথাও শুনিনি। মিতু সোজা হয়ে দাঁড়িয়ে সুমনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, জান, এই বোকা বুড়ো ভামের মনে হয় বয়স হওয়ার পাশাপাশি স্মৃতিশক্তিও লোপ পেয়ে গিয়েছে। তুমি একটু কষ্ট করে ওকে মনে করিয়ে দাও তো ফ্যাক্টরিটা আসলে কার। রায়হান মিতুর দিকে একবার তাকিয়ে পরক্ষণে সুমনের দিকে তাকালো।
সুমন সোফা ছেড়ে উঠে এসে মিতুর পাশে দাঁড়িয়ে ওর এক হাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, মিস্টার রায়হান সাহেব। ওহো জান, কি রায়হান সাহেব বলে তুমি ওকে সম্বোধন করছো? এই নামটা ওর সাথে যায় না, আর এত সম্মান দেওয়ারও কিছু নেই। তুমি ওকে মিস্টার বোকা বুড়ো ভাম বলে সম্বোধন করতে পারো, এই নামটাই এর সাথে যায়।